নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই ভিডিও শুরু করার আগে যারা ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই বিজয় দিবসে প্রীতি ও শুভেচ্ছা। একটা দিন যা ভারত এবং বাংলাদেশের ইতিহাসের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে, তা নিঃসন্দেহে বিজয় দিবস। ইতিহাস কি বলে, ইতিহাসে ভারত এবং বাংলাদেশ কিভাবে যৌথভাবে পাকিস্তানের মতো একটা পরাক্রমশালী শক্তিকে পরাজিত করেছিল, সেই নিয়ে অনেক কথা আজকে এই ভিডিওতে বলতে ইচ্ছা করছে। যারা ইতিহাসকে অস্বীকার করেন, যারা ইতিহাসকে এড়িয়ে চলেন, যারা সমস্ত কিছুতে আজ ভারতকে ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করেন, তাদের কাছে হয়তো এই প্রতিবেদনটা আজ করা ভীষণ প্রয়োজন। এই বিজয় দিবস বাংলাদেশের, এই বিজয় দিবস ভারতের, এই বিজয় দিবস এই পৃথিবীর আপামর মুক্তিযোদ্ধার, যারা দিনের পর দিন নিজের রক্ত ঝরিয়ে আজ বাংলাদেশকে কিন্তু স্বাধীন করেছেন। যারা স্বাচ্ছা বাংলাদেশি, যারা বাংলাদেশি আবেগে ভরপুর হয়ে জীবন কাটান, তারা কিন্তু ভারতকে অস্বীকার করেন না। কারণ তারা জানেন, যদি ভারতীয় সেনাবাহিনীর অবদানকে তারা অস্বীকার করেন, তাহলে কিন্তু ইতিহাসকেই অস্বীকার করা হয়। কেন বললাম আমি ইতিহাসকে অস্বীকার করা হয়, তা নিঃসন্দেহে আজকে আপনাদের আমি একটু শেয়ার করব। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখেন এই মুহূর্তগুলোকে, এই মুহূর্তগুলোকে আপনারা কিভাবে কাটান। এবং নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনারা হয়তো আনন্দ উচ্ছল বা উজ্জীবন করার মুডে নেই, কিন্তু এটা তো মানবেন, এই ইতিহাস আজও বাংলাদেশকে কিন্তু পৃথিবীর বুকে জলজল করে বাঁচিয়ে রেখেছে। তাই ইতিহাসে ভরসা রাখুন, ইতিহাসে বিশ্বাস করুন, কারণ ইতিহাস না থাকলে বর্তমান গঠিত হয় না। প্রায় সকল জেলাগুলোই ভারতীয় বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে। একটি মাত্র জেলা মুক্তি বাহিনী দখল করেছে একক প্রচেষ্টায়, সেটি হলো সিলেট জেলা শহর। দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল। তৎকালীন মেজর জিয়াউর রহমান যে প্রশ্নটি বারবার আমাদেরকে করতেন আলাপচারিতায়, তিনি বলতেন যে পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কারণ বিজয় আমাদের, বিজয়ের দ্বার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি। পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কিন্তু এখন আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে। তার এই প্রশ্ন শুনে আমরা অবাক ছিলাম, এবং তিনি, আমি এবং ক্যাপ্টেন অলি, আমরা তিনজনই একসাথে সকালবেলা গাছের নিচে ঘুমাতাম। আমি সাথে সাথে বলতাম যে স্যার, এটা তো প্রশ্নই আসে না, এই মহান মুক্তিযুদ্ধে সারা জাতি অংশগ্রহণ করেছে, বাংলাদেশের স্বাধীনতার প্রতি কেউ কোনোদিন কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারবে না, সারা জাতি যুদ্ধ করছে। কিন্তু আজ এত বছর পর মনে হয়, সেদিন তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল, সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে মেতেছে। সেই কারণেই এই ৭১-এর 14ই ডিসেম্বরের কথা। আজ যারা বাংলাদেশের এই ইতিহাসকে অগ্রাহ্য করছে, তারাও হয়তো কোনোদিন ইতিহাস হয়ে যাবে। তাদেরও হয়তো এই ভারতবর্ষ, এই বিশ্ব হিটলার মুসোলিনিকে যেভাবে স্বৈরাচারী হিসাবে মনে রেখেছে, এদেরকে হয়তো সেভাবেই মনে রাখবে। সময়ের থেকে বড় শিক্ষা হয়তো মানুষকে আর কেউ দিতে পারে না। যাই হোক, আজকে সকালে নরেন্দ্র মোদী খুব সুন্দর একটা টুইট করেছেন। আমি একটু আপনাদের সেই টুইটটা পড়ে শোনাতে চাই বঙ্গানুবাদ করে। তিনি বলেছেন, আজ বিজয় দিবসে আমরা 1971 সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসকে গভীরভাবে গেঁথে রাখবে। সত্যি তো তাই। যেভাবে ভারতীয় সেনারা সেভাবে বাংলাদেশের সেনার সঙ্গে মিলে যৌথ বাহিনী গঠন করেছিল, এবং যেভাবে পূর্ব পাকিস্তানকে হানাদার শক্তির হাত থেকে কার্যত উদ্ধার করেছিল, সেই ইতিহাস তো সবার। সেই ইতিহাস ভারতের, সেই ইতিহাস বাংলাদেশের, সেই ইতিহাস গোটা বিশ্বের আপামর স্বাধীনতাকামী মানুষের। নরেন্দ্র মোদীর এই টুইট নিয়ে বাংলাদেশের মিডিয়া অলরেডি বিতর্ক শুরু করে দিয়েছে। তাদের বিতর্কিত কিছু একটা হলেই হলো, কিন্তু নরেন্দ্র মোদীর এই টুইটকে কোথাও কি বাংলাদেশের ইতিহাসকে অপমান করা মনে হচ্ছে? আর যারা দিনের পর দিন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে, যারা জাতির পিতা সংবিধানে বর্ণিত থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুকে অস্বীকার করছে, যারা বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, যারা দেশের জাতীয় সঙ্গীতকে বদলাতে চাইছে,
যারা দেশের জাতীয় পতাকাকে বদলে অন্য দেশের একটা পতাকাকে কপি করে পতাকায় তারা চিহ্ন লাগিয়ে দিচ্ছে, যারা দিনের পর দিন ধর্মনিরপেক্ষ একটা দেশকে উত্তাল করে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে, সাধারণ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে, তারা কি দেশের ইতিহাসকে নষ্ট করছে না? নিঃসন্দেহ করছে। বিএনপি নেতার একটি ভিডিও কালকে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন ভারতীয় সেনাবাহিনী নাকি সে সময় শুধু সিলেটকে উদ্ধার করতে বাংলাদেশকে সহায়তা করেছিল, আসলে ভারত হলো ষড়যন্ত্রকারী। বিএনপি যা বলছে তা তো এর আগেও তারা বলেছে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু বর্তমানে ইউনিশ সরকারের যে মানে এই যে উপদেষ্টা সমন্বয়করা আছে, তারা কথায় কথায় মানুষের মন জয় করার জন্য ভারতকে বিরোধিতা করেন, ভারতকে বেছে নেন, ভারতকে টার্গেট করেন। কিন্তু তারা কি সত্যি ইতিহাস জানেন? কতটুকুই বা তারা ইতিহাসকে ধারণ করেন? আজকে শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতেন, বাংলাদেশের রাজনীতি হয়তো অন্য রকম ভাবে লেখা হতো। আজ এই বিজয় দিবসে ভারত বাংলাদেশ একই সঙ্গে আনন্দ উদযাপন করত। কিন্তু বিশ্বাস করুন, আজ অনেক দূরে এসেও মনে হচ্ছে এই বিজয় দিবসকে আমি হয়তো খুব মিস করছি, কারণ বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের সমাজ আজ সম্পূর্ণভাবে বদলে গেছে। সেদিন যাদের বিরুদ্ধে ভারতীয় আর্মি, বাংলাদেশের আর্মিরা লড়েছিল, সেই পাকিস্তানকেই আজ বাংলাদেশ সরকার নিজের বন্ধু মনে করে জড়িয়ে ধরছে, পাকিস্তানের থেকে বন্দুক কিনছে, অস্ত্র কিনছে, দিনের পর দিন পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে, দিনের পর দিন পরমাণু বোমা J-57 এর মতো জেটকে ভাড়া করে ভারতবর্ষকে উস্কে যাচ্ছে। কিন্তু এই পাকিস্তানের বিরুদ্ধেই কিন্তু ভারতীয় সেনা, বাংলাদেশের সেনা একত্রে যৌথ বাহিনী গড়ে সে সময় লড়েছিল। যদি সেই যুদ্ধ না হতো, আজ কিন্তু পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশটাই থাকতো না। পুরো পাকিস্তান হয়ে হয়তো সারা জীবন এইভাবে অন্ধকারে আটকে থাকতে হতো বাংলাদেশি ভাই বোনদের। অর্থাৎ ইতিহাসকে দয়া করে অগ্রাহ্য করবেন না। ইতিহাস কি বলে জানেন? ইতিহাস বলে 1971 সালের 16ই ডিসেম্বর আজকের দিনে বাংলাদেশের কাছে, যৌথ বাহিনীর কাছে কিন্তু চূড়ান্ত পরাজয় এবং আত্মসমর্পণ করেছিল সে সময় পশ্চিম পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী। ডিসেম্বরের বহু আগে থেকে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত টানা যুদ্ধ করে ক্লান্ত ছিল পাকিস্তানি বাহিনী। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে পাকিস্তানে বসে ভুট্টো সে সময় বাংলাদেশে থাকা জেনারেল ইয়াহিয়া খানকে কড়া ব্যবস্থা নিতে বলেছিলেন বাংলাদেশিদের উপর। সে সময় পূর্ব পাকিস্তানে জেনারেল খানও বুঝতে পারছিলেন এবার হয়তো পরিস্থিতিটা হাতের বাইরে চলে যাচ্ছে। পরবর্তীকালে 3 ডিসেম্বর 1971 তারা চেয়েছিল এই যুদ্ধের অভিমুখ পূর্ব পাকিস্তান থেকে ঘুরে পশ্চিম পাকিস্তানে করে দেওয়া হোক। তার জন্য তারা একটি আত্মঘাতী স্টেপ নেয়। তারা কি করে? সে সময় পাকিস্তানি অর্থাৎ পূর্ব পাকিস্তান সেনাবাহিনী জম্মু কাশ্মীরের 7টি বিমান ঘাঁটির উপরে বোমা নিক্ষেপ করে। অর্থাৎ তাদের লক্ষ্যটা ছিল ভারতীয় যে সেনা আছে তাদের অভিমুখটা পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে ঘুরিয়ে পশ্চিমে নিয়ে যাওয়া হোক। কিন্তু এতে হিতে বিপরীত হয়। তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আরো কড়া হতে বলেন ভারতীয় সেনাবাহিনীকে। তারা এই যে পূর্ব থেকে পশ্চিমে এই পুরো বিষয়টা শিফট তো করতে পারেইনি, উল্টে এই যে মুক্তিযুদ্ধদের পিছনে ভারতের সমর্থন ছিল তা কিন্তু ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ক্রমশ প্রকাশ্যে চলে আসে। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী সামনে থেকে এসে বাংলাদেশকে কিন্তু সে সময় সমর্থন করেছিল। ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে দিয়েছিলেন সে সময়, বলেছিলেন বাংলাদেশ আজ থেকে স্বাধীন রাষ্ট্র, ভারতের মতো একটি দেশ রেকগনাইজড করে বাংলাদেশকে। অর্থাৎ আরো চাপে পড়ে যায় কিন্তু পাকিস্তানের সেই সকল সেনাবাহিনী। পরবর্তীকালে ভারতীয় সেনা এবং বাংলাদেশের যে মুক্তি বাহিনী ছিল তারা একত্রে মিলে নতুন করে যৌথ বাহিনী গড়ে তোলে। এই যৌথ বাহিনী কিন্তু পরবর্তীকালে লাগাতার এই পাকিস্তানের হানাদারি শক্তির বিরুদ্ধে দিনের পর দিন লড়াই করেছিল। পাকিস্তান ভেবেছিল তাদের বিশ্বের অন্য দুটো দেশ সমর্থন করবে, একটি চীন, একটি আমেরিকা। কিন্তু চীনের 1971 সালে সেপ্টেম্বর মাস মাও সেতুং এর যে আন্দোলন তা থামাতে কিন্তু চীন সরকার কার্যত কাহিল হয়ে পড়ে। ফলে চীন কিন্তু এগিয়ে এসে এই পাকিস্তানের সেনাবাহিনীকে সাহায্য করেনি। কিন্তু অপরদিকে আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি তার যে লোকবল আছে তা দিয়ে পাকিস্তানকে সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু আমেরিকা কংগ্রেস কিন্তু ভারতের সঙ্গে সে সময় যুদ্ধে যেতে চায়নি, কারণ এরা বুঝতে পারছিল ভারত যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বাংলাদেশকে সমর্থন করছে এর সামনে হয়তো সে সময় কোনো শক্তিশালী দেশই টিকবে না। ফলে দিনের পর দিন পাকিস্তান কিন্তু কার্যত একা হয়ে যায় এবং তারা একা ভারত এবং বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী লড়াই দেওয়ার একটা চেষ্টা করেছিল।
পরবর্তীকালে এই সময় যখন পাকিস্তান একটু কাহিল হয়ে পড়ে, তখন ভারতের সেনাবাহিনী কিন্তু একের পর এক পাকিস্তানে যারা সেনা ছাউনি তাদের উপর বোমা ফেলতে শুরু করে, যারা বাংলাদেশের পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চল কিন্তু দখল করে বসেছিল। তখনও পাকিস্তানের মেজর জেনারেলরা ভাবছিলেন আমেরিকা কিন্তু তাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু ভারত কিন্তু এরপর আরো একটা মাস্টার স্ট্রোক দেয়। যখন পাকিস্তানের সেনাবাহিনী কার্যত হাল ছেড়ে দিচ্ছে, তারা তখন ঢাকা বিমানবন্দর এবং মঙ্গলা পোর্ট কিন্তু কার্যত ধ্বংস করে দেয়, যেন পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশ থেকে পালাতে না পারে। সেই বিমানবন্দর এবং ঢাকা এই যখন বন্দরগুলো ভারতীয় বাহিনী কার্যত উড়িয়ে দিয়েছে, ঠিক তখন কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী বুঝতে পারে বাংলাদেশকে তাদেরকে স্বাধীন করতেই হবে এবং তাদের দিন হয়তো বাংলাদেশে কার্যত শেষ হয়ে গেছে। ডিসেম্বরে কার্যত পাকিস্তানের যে সেনাবাহিনী তারা হোপলেস হেল্পলেস ফিল করে, তারা বুঝতে পারে পাকিস্তান এবার যেন বাংলাদেশে ফিরে যায় এই ব্যবস্থা তাদেরকে করতে হবে। 14 ডিসেম্বর তারা বেপরোয়া হয়ে আরো একটা ভুল পদক্ষেপ নেয়। তারা বাংলাদেশের একাধিক বুদ্ধিজীবীর উপর গোলাবর্ষণ করে এবং সেই সকল বুদ্ধিজীবীগুলো কিন্তু মুক্তিযুদ্ধ হয়ে যারা সমর্থন করেছিলেন তারা কিন্তু মৃত্যুবরণ করেন। ভারতীয় সেনাবাহিনী কিন্তু আরো আগ্রাসী হয়ে পাকিস্তানকে কড়া হাতে দমন করার চেষ্টা করেছিলেন। 16 ডিসেম্বর 1971 সাল, সে সময় একটি মিটিং অর্গানাইজ করা হয়, যেখানে পাকিস্তানের পক্ষ থেকে লেফটেন্যান্ট নিয়াজি উপস্থিত ছিলেন এবং ভারতের আর্মির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জগদীশ সিং আরোরা। এই জগদীশ সিং যৌথ বাহিনীকে কিন্তু সে সময় রিপ্রেজেন্ট করছিলেন। অবশেষে 1971 সালে 16 ডিসেম্বরের বিকাল 4:31 এই যে ইয়া খান বন্দুক তুলে দেন আরোরার হাতে এবং আত্মসমর্পণ করে পূর্ব পাকিস্তানের কাছে। এই যে পশ্চিম পাকিস্তান কিন্তু ভারতের সাহায্যে অবশেষে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে বাধ্য হয় এবং বাংলাদেশকে নতুন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে কিন্তু এগিয়ে আসে। শেষ হয় 8,884 দিনের একটা ম্যারাথন লড়াই। যেভাবে ভারতের সেনাবাহিনী সে সময় বাংলাদেশের এই মুক্তিযোদ্ধাদের সাহায্য করে যৌথ বাহিনী গঠন করে গোটা বিশ্বের কাছে পাকিস্তানের সেনাবাহিনীদের আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল, তা কিন্তু ভারত এবং বাংলাদেশ দুজনেরই বিজয়। আর আজকের এই বিজয় দিবসে নরেন্দ্র মোদীর এই টুইট আমার কাছে মনে হয় নিঃসন্দেহে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এবং ইউনেস এবং বাংলাদেশের সেনাপ্রধানকে এক কড়া বার্তা, যারা ইতিহাসকে মুছে দিতে চান। কিছুদিন আগে ইউনেসের এই সমন্বয়করা যখন শপথ নিচ্ছিলেন, তখন বঙ্গবন্ধু বিভিন্ন যে শপথ নেওয়ার জায়গা, সেখান থেকে মুজিবুর রহমানের মূর্তি সরিয়ে দেওয়া হয়েছিল, সেখানে ছবি সরিয়ে দেয়। এই যে ছবি সরিয়ে দিয়ে তারা ইতিহাসকে অগ্রাহ্য করতে চায়, আজকে কিন্তু নরেন্দ্র মোদী সেই বিষয়ে টুইট করে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন ইতিহাসকে সম্মান করো। ভারত এবং বাংলাদেশ যেভাবে অতীতে একসাথে চলেছে, ভবিষ্যতে হয়তো চলতে চায়। তোমরা শুধুমাত্র যাদের সঙ্গে লড়াই করেছিলে, অর্থাৎ সেই প্রো পাকিস্তানি হয়ে গিয়ে ভারতকে ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করতে পারো, কিন্তু ভারত কিন্তু সেই ইতিহাস তোমাদেরকে ভুলতে দেবে না। পরবর্তীকালে ঠিক দুদিন আগে ভারতীয় সেনাবাহিনীর অফিস থেকেও এই যে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণকারী যে একটা ছবি, সেটা কিন্তু সরিয়ে অন্যত্র স্থান দেওয়া হয়। এই ছবির সামনেই কিন্তু ভারতীয় সেনাপ্রধানরা মিটিং করতেন। শুধু তাই নয়, ভারতের ইতিহাসে এই মুক্তিযুদ্ধের এই সময়টাকেই ভারতীয় যে সেনাবাহিনী তাদের সব থেকে গৌরবময় অধ্যায় হিসাবে চিহ্নিত করে। কিন্তু এই ছবি সরিয়ে দেওয়া নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন সেনাবাহিনী বাংলাদেশকে কড়া বার্তা দিয়ে বলছে হয়তো বন্ধুত্বের সময় শেষ, এই বন্ধুত্বের ছবি, যে ছবি আমরা গোটা বিশ্বের কাছে পোট্রে করতাম, তোমাদের একাধিক কর্মকাণ্ডে আমরা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত, আমরা হয়তো এই বন্ধুত্বকে আর স্বীকার করি না। তাই এই ছবির পিছনে এরকম ছবি রেখে আর মিটিং করার দিন হয়তো শেষ। অনেকে বলছেন এই ছবি সরিয়ে মিউজিয়ামে স্থান দেওয়া হয়েছে, এবার ওখানে একটা নতুন কিছু আর্কিটেক্ট আঁকা হবে। সব মিলিয়ে ভারতীয় সেনাবাহিনী বর্তমান যে বাংলাদেশের আদব কায়দা, বাংলাদেশের যে হুঙ্কার হুঁশিয়ারি, তাতেও কিন্তু বিরক্ত। অর্থাৎ ইতিহাস থাকলেও বর্তমানে ছবি কিন্তু অন্য কথা বলছে, তা কিন্তু আজকে বোঝাই যাচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদীর এই টুইট নিঃসন্দেহে মোহাম্মদ ইউনুস এবং সেনাবাহিনীকে ফের একবার হুঙ্কার দেওয়া বলে আমার ব্যক্তিগত অভিমত, যেখানে তিনি বুঝিয়ে দিয়েছেন ইতিহাসে ভারত যেমন ছিল ভবিষ্যতেও থাকতে পারে, যদি তোমরা সেই পাকিস্তানের সেন্টিমেন্ট থেকে নিজেদেরকে উইথড্র করে রাখো। কিন্তু বাংলাদেশ তা কি শুধরাবে? এই মোহাম্মদ ইউনুস সরকার রাজনীতি করতে গিয়ে আজ বাংলাদেশকে যে কোথায় পাঠিয়ে দিলেন, তা তারা হয়তো নিজেরাও বুঝতে পারছেন না। আপনারা কি ভাবছেন? বিজয় দিবস শুধুই কি বাংলাদেশের, নাকি ভারত এবং বাংলাদেশের সকলেরই এই বিজয় দিবস? ইতিহাসকে কিভাবে অগ্রাহ্য করবেন, অস্বীকার করবেন বলুন তো?
ইতিহাস তো বইয়ের পাতায় শুধু লেখা নয়, মানুষের মনেও কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। যতই তারা ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করুক, নতুন করে ন্যারেট করার চেষ্টা করুক, যে ইতিহাস একবার হয়ে গেছে সেই ইতিহাসকে কি নতুন করে লেখা যায়? লেখা যায় না। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস কিন্তু স্মরণের খনি। আর এই সোনাকে স্বীকৃতি যারা দেয়নি তারা কিন্তু সময়ের নিয়ম অনুসারে এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। মোহাম্মদ ইউনূসরাও কিন্তু হারিয়ে যাবেন। নরেন্দ্র মোদী হয়তো সে কথাই এদেরকে মনে করিয়ে দিলেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। সকলে ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।